প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর মধ্যদুপুর। আজ প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। হিমু, তুই আমাকে একটা কিডনি দিতে পারবি? আমার একটা কিডনি দরকার। মানুষজনের কথায় হকচকিয়ে যাওয়া কিংবা বিভ্রান্ত হওয়া আমার স্বভাবে নেই। তারপরেও মাজেদা খালার কথায় হকচকিয়ে গেলাম। ধানমন্ডি ২৭ নম্বর রোডে গাড়ি থামিয়ে তিনি আমাকে ধরেছেন। এখন কিডনি চাচ্ছেন। তার কথার ভঙ্গিতে বিরাট তাড়াহুড়া। মনে হচ্ছে এই মুহূর্তে কিডনি দরকার। কথা বলছিস না কেন? একটা কিডনি দিবি? কেন দেব না? থ্যাঙ্কস। গাড়িতে ওঠ, ড্রাইভারের পাশে বস। চল বাসায় যাই। কিডনি কি বাসায় নিয়ে কেটে কুটে রেখে দেবে? ডাক্তার কাটবে নাকি তুমি নিজেই কাটবে? ধারালো স্টেরিলাইজ ছুরি কাছে আছে তো? অকারণে কথা বলছিস কেন? গাড়িতে ওঠ। আমি গাড়িতে উঠলাম। গাড়িতে এসি চলছে, আরামদায়ক শীতলতা। বাইরে বৈশাখ মাসের ঝাঁঝালো রোদ। শহর পুড়ে যাচ্ছে এমন অবস্থা। এই রোদের একটা নাম আছে, কাকমরা রোদ। কাকের মতো কষ্ট সহিষ্ণু পাখিও এই রোদে হিটস্ট্রোকে মারা যায়। আমি আজ দুটা কাককে মরে থাকতে দেখেছি। মৃত্যুর পর কাকরা কোথায় যায় কে জানে? তাদেরও কি স্বর্গ নরক আছে? কাকদের স্বর্গ কেমন হয়? আমার ধারণা তাদের স্বর্গে একটু পরপর থাকবে ডাস্টবিন। ডাস্টবিন ভর্তি ময়লা আবর্জনা। ফেলে ছড়িয়ে আবর্জনা খাও, কেউ কিছু বলবে না। খালা বললেন, কিডনি দিতে হবে শুনে তুই দেখি ভ্যাবদা মেরে গেছিস। দুইটা কিডনি মানুষের কোনো দরকার নেই, একটাতেই হেসে খেলে দিন চলে। আমি বললাম, দুটা কিডনিতেও তো অনেকের চলে না, অন্যদেরটা নিতে হয়। খালা বললেন, বাজে তর্ক আমার সঙ্গে করবি না। এই গরমে তর্ক শুনতে ভালো লাগে না। আমি বললাম, আচ্ছা, আর তর্ক করব না। শীত আসুক, নগর শীতল হোক, তখন তর্ক। আখের রস খাবি? গরমের সময় আখের রস শরীরের জন্য ভালো। অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। খাবি? খাবো। দুটা আখ থেকে এক গ্লাস রস পাওয়া যায়, হালকা সবুজ কালার। এর মধ্যে লেবুর রস আর সামান্য বিট লবণ দেয়, বরফের কুচি দেয়। খেতে অসাধারণ। আমি রোজ এক গ্লাস করে খাচ্ছি। জন্ডিস এখনো হয় নাই? জন্ডিস হবে কোন দুঃখে? আখল আমার পরিচিত লোক, নাম সুলেমান, নরসিংদী বাড়ি। সে আমার সামনে মিনারেল ওয়াটার দিয়ে আখ মারাইয়ের যন্ত্র ধুবে। আখও ধোয়া হবে মিনারেল ওয়াটার দিয়ে। তার কাছ থেকে অনেক ফরেনারও আখের রস খায়। কোন দেশে ফরেনার সেটা হিসাব রাখতে হবে। ইউরোপিয়ান ফরেনার না সোমালিয়ান ফরেনার? এমু, একবার বলছি, আবারও বলছি, তুই বাজে তর্ক আমার সঙ্গে করবি না। আমাকে ফরেনার শেখাবি না। আগামী আধা ঘন্টা একটা শব্দ উচ্চারণ করবি না। আমি যা বলবো শুধু শুনে যাবি। ওকে। ওকে ফোকেও বলবি না। আমি নিঃশব্দে মাজেদা খালার সঙ্গে আখের রস খেলাম। জিনিসটা ভালো। পাশেই ক্ষীরা কেটে বিক্রি করছে। খালা ক্ষীরা খেলেন। একজন কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখিয়ে বিক্রি করছিল, ৫ টাকা প্লেট। আমরা তাও খেলাম। সবশেষে তরমুজ। খালা বললেন, গরমের সব ওষুধ শরীরে নিয়ে নিলাম। শরীরের ডিহাইড্রেশন বন্ধ করার ব্যবস্থা হলো, বুঝলি? আমার কথা বলা নিষেধ, কাজেই হ্যাসূচক মাথা নেড়ে বুঝিয়ে দিলাম যে বুঝেছি। মাজেদা খালা খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে কিডনি প্রসঙ্গও খোলাসা করলেন। তার পরিচিত এক ভদ্রলোকের দুটা কিডনিই নষ্ট, ডায়ালাইসিস করে দিন কাটছে। তাকে কিডনি দিতে হবে। তিনি সিঙ্গাপুরে যাবেন কিডনি ট্রান্সপ্লান্ট করতে। হিমু, তুইও ওনার সঙ্গে সিঙ্গাপুরে যাবি। ফাঁকতেলে তোর বিদেশ ভ্রমণ হয়ে যাবে। ভালো না? ভালো। পত্রিকায় প্রায়ই অ্যাড দেখি, কিডনি বিক্রি করতে চায়। ওরা ফকির মিসকিন, ওদের কিডনি কেনার মানে হয় না। ফকির মিসকিনের কিডনি আর প্রেসিডেন্ট বুশের কিডনি তো একই। আবার কথা বলা শুরু করেছিস? তোকে না বললাম আধা ঘন্টা কথা বলবি না? সরি। যাকে কিডনি দিবি তার সঙ্গে যখন পরিচয় হবে তখন তোর মনে হবে একটা কেন, দুইটা কিডনি দিয়ে দেই। এমন অসাধারণ মানুষ, বুঝেছিস? আমি হ্যাসূচক মাথা নাড়ালাম। খালা বললেন,
আমার ছোটবেলায় তাকে ডাকতাম মুরগি। উনি বই পড়ার সময় নিজের অজান্তেই মুরগির মতো কক করেন, এই জন্যে মুরগি নাম। তোকে গাড়ি দিয়ে তার কাছে পাঠাবো। ঠিকানা দিয়ে পাঠালে তুই যাবি না। আমাকে বলবি ঠিকানা হারিয়ে ফেলেছিস। তোকে আমি হারে হারে চিনি। যাকে কিডনি দিবি তার নাম পল্টু। অসাধারণ মানুষ। পরিচয় হলেই বুঝবি। উনার 10টা কথা শুনলেই তুই তার কেনা গোলাম হয়ে যাবি। তুই তাকে বলবি, আপনি আমার কিডনি, হার্ট, লিভার সব নিয়ে নিন, শুধু চামড়াটা নিয়ে আমি বাঁচব কিভাবে? কথার কথা বলছি রে গাধা। যার নাম পল্টু এবং যাকে ডাকা হতো মুরগি, তার বিষয়ে আগ্রহী হওয়ার কারণ নেই। বিশেষ করে মাজেদা খালা যাকে অসাধারণ বলেন, তার বোকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বলা হয়ে থাকে, বুদ্ধিমানের কাছ থেকে 10 হাত দূরে থাকবে আর বোকাদের কাছ থেকে 100 হাত দূরে থাকবে। দূরে থাকা সম্ভব হলো না। খালা গাড়ি করে সেদিনই পল্টু সাহেবের কাছে পাঠালেন। খালা হচ্ছেন ধরতক্তা মারপেরেক টাইপ মহিলা, দেরি সহ্য করার মেয়ে না। আমি পল্টু সাহেবের সামনে বসে আছি। ভদ্রলোক বেতের ইজি চেয়ারে শুয়ে আছেন, মাথার নিচে বালিশ, হাতে একটা চটি ইংরেজি বই, নাম লাভ অফ লাকি, লুসির প্রেম। বইয়ের কাভারে একটা অর্ধনগ্ন বিশাল বক্ষা মেয়ের ছবি। মনে হচ্ছে এই মেয়েটাই লুসি। লুসি যার প্রেমে পড়েছে তার ছবিও কাভারে আছে। বডি বিল্ডার টাইপ এক নিগ্রো। সে কুস্তিগিরের ভঙ্গিতে লুসিকে জড়িয়ে ধরে আছে। কুস্তিগির লুসির ঘাড়ে চুমু খাচ্ছে, কিন্তু ছবি দেখে মনে হচ্ছে সে লুসির ঘাড় কামড়ে ধরেছে এবং ড্রাকুলার মতো রক্ত চুষে খেয়ে নিচ্ছে। লুসি তাতে মোটেই দুঃখিত না, বরং আনন্দিত। পল্টু সাহেব গভীর মনোযোগে বই পড়ছেন, ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ থাকতে বলছেন। মনে হচ্ছে লুসির প্রেমের শেষ পরিণতি না জেনে তিনি আমার সঙ্গে কথা বলবেন না। ভদ্রলোকের মুরগির মতো কক শব্দ করার কথা, তা করছেন না। কক শব্দ করার মতো ভালো বোধ হয় এই বই না। ভদ্রলোকের বয়স 50-এর মতো, ভয়ঙ্কর রোগা, গায়ের রং অতিরিক্ত ফর্সা। কিছু কিছু চেহারা আছে, দেখলেই মনে হয় আগে কোথায় যেন দেখেছি, এরকম চেহারা। আইনস্টাইনের সঙ্গে এই ভদ্রলোকের একটা মিল আছে। মাথায় বাবরি চুল, মুখে গোঁফ। ভদ্রলোক শুয়ে আছেন খালি গায়ে, লুঙ্গি পরেছেন। সেই লুঙ্গি দূরবর্তী বিপদ সংকেতের মতো হাঁটুর উপর উঠে আছে। কখন দুর্ঘটনা ঘটবে কে জানে। পল্টু সাহেব তার পা চৌকিতে রেখেছেন, পায়ের কাছে টেবিল ফ্যান। সেই ফ্যান শুধুমাত্র পায়ে বাতাস দিচ্ছে। ঘটনাটা কি বোঝা যাচ্ছে না। ঘটনা বুঝতে হলে লুসির প্রেম কাহিনীর সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভদ্রলোক বাস করেন গুলশান এলাকার ফ্ল্যাট বাড়িতে। ফ্ল্যাটটা বেশ বড়, লেকের পাশে। একটা আধুনিক ফ্ল্যাট যতটা নোংরা রাখা সম্ভব তা তিনি রেখেছেন। মনে হচ্ছে ঘর পরিষ্কার করার কেউ নেই। যেখানে সেখানে বই পড়ে আছে, বেশ কিছু সিগারেটের টুকরা ভর্তি আধ খাওয়া চায়ের কাপ। একটা চায়ের কাপ মেঝেতে কাত হয়ে আছে। অর্ধেকখানি জায়গা জুড়ে চা শুকিয়ে কালচে হয়ে আছে। পিঁপড়েরা খবর পেয়ে গেছে। তবে রান্নাঘর তুলনামূলকভাবে পরিষ্কার। রান্নাঘরের ব্যবহার মনে হয় নেই। বাথরুমে উঁকি দিলাম, বাথটাব ভর্তি ভেজা কাপড়। কমোডের কাছে সবুজ রঙের একটা তোয়ালে। বেসিনের উপর একটা পিরিচে আধ খাওয়া কেক এবং কলার খোসা। বোঝা যাচ্ছে পল্টু সাহেব বাথরুমে খাওয়া দাওয়া করা দোষণীয় মনে করেন না। ফ্ল্যাটের সাজসজ্জা বলতে দেয়ালে একটি বিশাল সাইজের বাঁধানো চার্লি চ্যাপলিনের ছবি, আরেকটা মাঝারি সাইজের আইনস্টাইনের ছবি। আইনস্টাইন জিভ বের করে ভেঙচি কাটছেন। পল্টু সাহেব লুসির প্রেম কাহিনী পড়ে শেষ করেছেন। বই পড়ে আনন্দিত হলেন কিনা বুঝতে পারছি না। ভুরু কুচকে আছে। তিনি বই মেঝেতে ছুঁড়ে ফেলতে ফেলতে বললেন, নাম বলো। আমি বিনয়ের সঙ্গে বললাম, নাম লাভ অব লুসি। বইয়ের নাম জানতে চাচ্ছি না, বইয়ের নাম জানি। তোমার নাম বলো। স্যার, আমার নাম হিমালয়। হিমালয় নাম শুনলে সবার মধ্যেই কিছু কৌতূহল দেখা যায়। তার মধ্যে দেখা গেল না। যেন মানুষের নাম হিসেবে হিমালয়, এভারেস্ট, মাউন্ট ফুজি জাতীয় নাম শুনে তিনি অভ্যস্ত। পল্টু সাহেব ইজি চেয়ারের হাতলে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করতে করতে বললেন, চুরির অভ্যাস আছে? না। সত্যি বলছো তো? জি স্যার।
তিনি সিগারেটে লম্বা টান দিতে দিতে বললেন, তুমি সত্যি বলছো না। চুরির অভ্যাস নেই এমন মানুষ তুমি কোথাও পাবে না। বড় মানুষরা আইডিয়া চুরি করে, বিজ্ঞানীরা একজন আরেকজনের আবিষ্কার চুরি করেন। মানবজাতির সভ্যতা দাঁড়িয়ে আছে চুরির উপর, বুঝেছ? জি স্যার। বেতন কত চাও বলো, কত হলে পোষাবে সেটা বলো। বেতন নিয়ে মুলামুলি করার সময় আমার নেই। আমি ধাঁধায় পড়ে গেলাম। মনে হচ্ছে বাসার চাকর হিসাবে তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফেলবেন। আগে যে ছিল সে মহাচোর। টিভি, ক্যাসেট প্লেয়ার, ডিভিডি সেট নিয়ে পালিয়ে গেছে। ওর নাম হাশেম। টাকা পয়সাও নিয়েছে। কত নিয়েছে বের করতে পারিনি। তুমি কি চুরি করবে আগে ভাগে বলো। আমি সোজাসুজি আলাপ পছন্দ করি। বলো কি চুরি করবে? যা ছিল সব তো আগের জন নিয়েই গেছে, আমি আবার কি নেব? হাশেম ভাইজান তো আমার জন্য কিছু রেখে যাননি। আগের জনকে মাসে ৩,০০০ টাকা দিতাম, প্লাস থাকা খাওয়া। চলবে? জি স্যার, চলবে। রান্না করতে জানো? জি না, না জানলেও সমস্যা নেই। রেস্টুরেন্টের সঙ্গে ব্যবস্থা করা আছে, তারা খাবার দিয়ে যায়। এটা একদিক দিয়ে ভালো। রান্নাঘরে চুলা জ্বলবে না, মশলার গন্ধ, ধোয়ার গন্ধ আমার কাছে অসহ্য লাগে। কাপড় ধুতে পারো? ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনে ধুবে। শিখিয়ে দিলে পারবো। আরেক যন্ত্রণা, তোমাকে কে শিখাবে? আমি নিজেও তো জানি না। আমি বললাম, ধোপাখানায় কাপড় দিয়ে আসতে পারি। পল্টু সাহেব আনন্দিত গলায় বললেন, ভালো বুদ্ধি, গুড, ভেরি গুড। যাও কাজে লেগে পড়ো। আমি কদমবুসি করে কাজে লেগে পড়লাম। কিডনি বিষয়ক জটিলতায় গেলাম না। তাড়াহুড়ার কিছু নেই। পল্টু সাহেব অন্য একটা বই হাতে নিয়েছেন। বইটার নাম দ্য ট্রিবলেট উইথ পাইসিস। লেখকের নাম লি সোমলিন। কাজের ছেলে হিসেবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর তিনি মনে হয় আমাকে মাথা থেকে পুরোপুরি দূর করে দিয়েছেন। আমার নামও ভুলে গেছেন। এ ধরনের মানুষরা কোনো কিছুই মনে রাখতে পারে না। প্রথম চাকরি পেলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের খবর দিতে হয়, মিষ্টি খাওয়াতে হয়, মৃত বাবা মার কবর জিয়ারত করতে হয়। যারা দূরে বাস করে চিঠি লিখে তাদের কাছ থেকে দোয়া নিতে হয়। বিশাল কর্মকাণ্ড। আমি বিশাল কর্মকাণ্ডের শুরুতে মাজেদা খালাকে টেলিফোন করলাম। আবেগ জর্জরিত গলায় বললাম, খালা আপনার দোয়া চাই, আজ চাকরিতে জয়েন করেছি। খালা বিস্মিত হয়ে বললেন, চাকরিতে জয়েন করেছি মানে কি? কি চাকরি? বাসাবাড়ির কাজ, সহজ বাংলায় চাকর। বেতন ভালো পেয়েছি, মাসে ৩,০০০, থাকা খাওয়া ফ্রি, ঈদে বোনাস এবং কাপড়। হড়বড় করে কি বলছিস? গরমে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? খালা তুমি দু একটা সহজ রান্না শিখিয়ে দিও তো। স্যারকে রান্না করে খাওয়াতে হবে। হোটেলে রান্না খেয়ে স্যারের শরীর খারাপ হবে, এটা হতে দেওয়া যায় না। হাঙ্কি পাঙ্কি কথা বন্ধ করবি। পল্টু ভাইজানের সঙ্গে দেখা করেছিস? করেছি, উনিই চাকরি দিলেন। খালা রাগী গলায় বললেন, তুই ভাইজানকে টেলিফোনটা দে তো, আমি ওনার সঙ্গে কথা বলি। আমি বললাম, স্যারকে টেলিফোন দেওয়া যাবে না, উনি পড়াশোনা করছেন। আমার উপর ইনস্ট্রাকশন আছে, পড়াশোনার সময় যদি প্রেসিডেন্ট বুশও টেলিফোন করেন তাকে বলতে হবে আফজান। ইরাকে মানুষ মারা নিয়ে স্ট্র্যাটেজিক ঠিক করেন। স্যারকে টেলিফোন দেওয়া যাবে না, স্যার ব্যস্ত। ছাগলামি করবি না, এক্ষুনি ভাইজানকে টেলিফোন দে। আর শোন, তোকে কিডনি দিতে হবে না, তুই মানুষ হিসাবে বিষাক্ত। আমি চাই না তোর শরীরের কোনো অংশ ভাইজানের ভেতরে থাকুক। ওনাকে বাঁচিয়ে রাখতে হবে না? আমি অন্য খান থেকে কিডনি জোগাড় করব। বাংলাদেশে কিডনি পাওয়া কোনো ব্যাপার না। ১৬ কোটি মানুষের মধ্যে ১ কোটি কিডনি বিক্রির জন্য কাস্টমার খুঁজছে। ভাইজানকে টেলিফোন দে। আমি লাইন কেটে দিলাম। চাকরি প্রাপ্তির আনন্দ সংবাদ আর কাকে দেওয়া যায়? অবশ্যই বাদলকে। সেও নতুন চাকরি পেয়েছে, কোন এক ভার্সিটিতে ফিজিক্স পড়াচ্ছে। তার ছাত্রছাত্রীরা তাকে ডাকছে পগা স্যার। এটা নিয়ে সে মানসিক সমস্যায় আছে। পগা ডাকের পেছনের কারণ বের করতে পারছে না। কে? বাদল? হিমুদা তুমি? আমি জানতাম আজ দিনের মধ্যেই তোমার সঙ্গে যোগাযোগ হবে। চাকরি পেয়েছি, এই খবরটা দেওয়ার জন্য টেলিফোন করলাম। তুমি করবে চাকরি? কি বলছো এসব? কোথায় চাকরি করছো? বাসার চাকর হিসেবে এক বাড়িতে দাখিল হয়ে গেছি। ঘর মোছা, কাপড় ধোয়া, হালকা রান্না, ডাল ভাত, ডিম ভাজি। সত্যি বলছো? অবশ্যই। বাদল মুগ্ধ গলায় বলল, আমার কাছে দারুণ এক্সাইটিং লাগছে। বাসাবাড়ির কাজ নেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমাকে কেউ চিনুক বা না চিনুক, আমি চিনি। হিমুদা,
কোথায় চাকরি করছো, কি করছো, একটু দেখে যাই। আজ না, অন্য একদিন খবর দিয়ে নিয়ে আসব। নতুন চাকরি তো, বসের মেজাজ মর্জি বুঝে নেই। শুরুতেই আত্মীয় স্বজন বাড়িতে নিয়ে এলে বস রাগ করতে পারেন। ঠিক আছে, তুমি যেদিন বলবে আমি সেদিনই চলে আসব। আচ্ছা হিমুদা, আমাকে যে পগা স্যার ডাকে তার কারণ তোমাকে বের করতে বলেছিলাম, বের করেছো? করেছি। ইংরেজি ইউনিভার্সিটি তো, ছাত্ররা শুরুতে তোকে ডেকেছে হলি কাউ, সেখান থেকে হলি ডাকিং, পবিত্র গাধা, পবিত্র গাধা থেকে পগা। বলো কি? বাদল, রাখলাম। স্যারের কিছু লাগে কিনা খোঁজ নিতে হবে। তুমি কি সত্যি সত্যি বাসার চাকরের কাজ নিয়েছো? ইয়েস। বাদল মুগ্ধ গলায় বলল, হাউ এক্সাইটিং! তোমাকে যতই দেখি ততই হিংসা হয়। আমি বললাম, বাদল, টেলিফোন রাখি। আমার স্যার এখন মুরগির মতো কককক শব্দ করছে, ঘটনা কি দেখে আসি। উনি মুরগির মতো কককক করেন? সব সময় করেন না, ইন্টারেস্টিং কোনো বই পড়ার সময় করেন। টেলিফোন রেখে বিনীত ভঙ্গিতে স্যারের সামনে দাঁড়ালাম। স্যার অবাক হয়ে বললেন, কি, ছুটি চাও? আমি বললাম, না তো, চাকরিতে জয়েন করেই সবাই ছুটি চায়। বাবা মার সঙ্গে দেখা করে আসবে, বিছানা বালিশ নিয়ে আসবে ইত্যাদি। ছুটি চাই না। পায়ে বাতাস দিচ্ছেন কেন, পায়ে বাতাস দিচ্ছেন কেন এটা জানতে চাই। স্যার উৎসাহিত হলেন। ছাত্রকে শেখাচ্ছেন এমন ভঙ্গিতে বললেন, অ্যারিস্টটলের নাম শুনেছ? জি না স্যার, আমি চাকর মানুষ। আমি আমার মতো চাকর বাকরদের কিছু নাম জানি, উনার মতো বড় মানুষের নাম জানবো কিভাবে? উনি যে বড় মানুষ এই তথ্য তোমাকে কে দিল? আন্দাজ করেছি, ইংরেজি নাম তো, ইংরেজি নামের মানুষরা বড় মানুষ হয়, কচু হয়। যাই হোক, এরিস্টটল কোনো ইংরেজি নাম না, গ্রিক নাম। উনি ছিলেন একজন বিজ্ঞানী এবং দার্শনিক। উনার ধারণা ছিল মানুষের মাথার একমাত্র কাজ এয়ার কন্ডিশনিং এর মতো বডি কন্ডিশনিং, শরীরের তাপ ঠিক রাখা। যেহেতু এরিস্টটলের মতো বড় মানুষ এই কথা বলেছেন, সবাই ধরে নিল মাথার এইটাই একমাত্র কাজ। মাথার কাজ নিয়ে কেউ আর কোনো চিন্তা ভাবনাই করল না। পরের 1000 বছর এরিস্টটলের কথাই বহাল রইল। এর থেকে কি প্রমাণিত হয় বলো? প্রমাণিত হয় বড় বিজ্ঞানীদের সব কথা শুনতে হয় না। গুড, তোমার বুদ্ধি ভালো। 100 টাকা বেতন বাড়িয়ে দিলাম। এখন থেকে তোমার বেতন 3100। স্যার, আপনার অসীম দয়া, কিন্তু পায়ে ফ্যানের বাতাসের ব্যাপারটা এখনো পরিষ্কার হয় নাই। পল্টু স্যার বললেন, আমার ধারণা শরীরের এয়ার কন্ডিশনিং সিস্টেম হলো পায়ে এবং কানে। খুব যখন ঠান্ডা পড়ে আমরা কি করি? কান ঢাকি এবং পায়ে মোজা পরি, ঠিক কিনা বলো? জি স্যার, ঠিক। সেখান থেকে আমার ধারণা হয়েছে অতিরিক্ত গরমের সময় যদি পা এবং কান ঠান্ডা রাখা যায় তাহলে শরীর ঠান্ডা থাকবে। সেই পরীক্ষাই করছি। স্যার, ফলাফল কি? ফলাফল পজিটিভ, যদিও কান ঠান্ডা করার কোনো বুদ্ধি পাচ্ছি না। পা এবং কান দুইটাই একসঙ্গে ঠান্ডা করতে পারলে নিশ্চিত হতে পারতাম। কানে কি বরফ ঘষবো স্যার? প্রতি 2-3 মিনিট পর পর আপনার 2 কানে বরফ ঘষে দিলাম। পল্টু স্যার আনন্দিত গলায় বললেন, অত্যন্ত ভালো বুদ্ধি। তোমার বেতন আরো 50 টাকা বাড়ালাম। এখন থেকে তোমার বেতন 3150 টাকা। স্যার, আপনার অসীম দয়া। অসীম কি জানো? জানি না স্যার, এইটুকু জানি, অসীম হলো অনেক বেশি। লেখাপড়া কিছু করেছ? অতি সামান্য। লেখাপড়া শেখার প্রতি আগ্রহ আছে? শিখতে চাও? শিখতে চাই না স্যার। কেন চাও না? এত জেনে কি হবে? যত জ্ঞানীই হোক, মৃত্যুর পর সব শেষ। এই জন্য ঠিক করে রেখেছি মানকের নাকির এই 2 স্যারের কোশ্চেনের আনসার শুধু শিখে যাব। পল্টু স্যার অবাক হয়ে বললেন, এই দুজনকে? স্যার, ফেরেশতা। বলো কি? নাম শুনি নাই তো। ওনারা কোশ্চেন করেন নাকি? কঠিন কঠিন প্রশ্ন করেন, উত্তর না জানলে বিরাট সমস্যা। কি প্রশ্ন বলো তো? যেমন একটা প্রশ্ন হচ্ছে, তোমার প্রভুকে? পল্টু স্যার হতভম্ব গলায় বললেন, খুবই কঠিন প্রশ্ন তো। আসলেই তো, আমার প্রভুকে? আমার প্রভু কি আমার সাবকনসাস মাইন্ড, নাকি আমার কনসাস মাইন্ড? কি আমাকে কন্ট্রোল করে? আমি বললাম, স্যার এর চেয়েও কঠিন প্রশ্ন আছে। যেমন, তোমার ধর্ম কি? পল্টু স্যার বললেন, সর্বনাশ! লোহার ধর্ম হলো লোহা কঠিন, চুম্বক তাকে আকর্ষণ করে। মানুষের ধর্ম তাহলে কি?
জটিল চিন্তার বিষয় তো। পল্টু স্যার চোখ বুজে চিন্তা শুরু করলেন। তার মুখ থেকে কক কক শব্দ বের হতে লাগলো। 7 দিনে আমার বেতন 3,000 টাকা থেকে বেড়ে বেড়ে হলো 4,050, এবং এই 7 দিনে পল্টু স্যার সম্বন্ধে যেসব তথ্য পাওয়া গেল তার সামারি এবং সাবস্টেন্স হচ্ছে: ক, পল্টু স্যার অতি স্বজন ব্যক্তি। খ, পল্টু স্যার বেকুব ব্যক্তি। ধরা যাক কোনো এক সপ্তাহ পত্রিকায় তার সম্পর্কে একটি প্রতিবেদন ছাপা হবে। আমি প্রতিবেদক। তাহলে আমি যা করব তা হচ্ছে, তিনি ইজি চেয়ারে শুয়ে পায়ে ফ্যানের বাতাস দিচ্ছেন এবং গভীর মনোযোগে বই পড়ছেন। এরকম একটা ছবি তুলব লেখার সঙ্গে যাবার জন্যে। ছবির নিচে ক্যাপশনে পাঠেই আনন্দ মূল লেখাটা হবে এরকম: একজন নীরব জ্ঞান সাধক, কক্কক ধর্মী। তার ভালো নাম আবু হেনা। পরিচিত জনদের কাছে পল্টু ভাই কিংবা পল্টু ভাইজান। তার বয়স 50। চিরকুমার মানুষ। গুলশান এলাকার 32 স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট বাড়িতে থাকেন। ফ্ল্যাট বাড়ির আসবাব বলতে একটা শোয়ার খাট, একটা ইজি চেয়ার। বইকে যদি আসবাবপত্রের মধ্যে ফেলা যায় তাহলে ইজি চেয়ার এবং খাট ছাড়া তার আছে ছোট বড় প্রায় 10,000 আসবাব। পড়ার কোনো নির্দিষ্ট বিষয় নেই। হাতের কাছে যা পান তাই পড়েন। বই হাতে না থাকলে তার বুক ধরফর করে, হাঁপানির টান ওঠে। তিনি ঘুম থেকে উঠেন সকাল 7টায়। 1 কাপ চা, একটা টোস্ট বিস্কিট খেয়ে পড়তে শুরু করেন। দুপুর 1টায় গোসল করেন। দুপুরের খাবার খেয়ে ইজি চেয়ারে 15 থেকে 20 মিনিট ঘুমিয়ে আবার পড়তে শুরু করেন। সন্ধ্যা 6টায় পড়া বন্ধ করে 1 কাপ চা খেয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙে সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে। আবার পড়তে বসেন। রাত 11টা পর্যন্ত একটানা পড়ার কাজ চলে। 11টার পর রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাত 3টার দিকে ঘণ্টাখানেকের জন্য তার ঘুম ভাঙে। এই সময়টাও তিনি নষ্ট করেন না, পড়াশোনা করেন। ব্যক্তিগত প্রোফাইল: উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 60 কেজি আনুমানিক। প্রিয় রং কিছু নেই। প্রিয় খাবার সবই প্রিয়, যা দেওয়া হয় তাই খান। প্রিয় ব্যক্তিত্ব এই মুহূর্তে তার গৃহভৃত্য হিমু। মেডিকেল প্রোফাইল: ব্লাড গ্রুপ এ পজিটিভ, কিডনি দুইটাই অকেজো, প্রেশার নরমাল, ডায়াবেটিস নাই, কোলেস্টেরল বিপদসীমার নিচে। অর্থনৈতিক প্রোফাইল: নিজের কেনা ফ্ল্যাটে থাকেন। এছাড়া কয়েকটি ফ্ল্যাট আছে, সঠিক সংখ্যা জানা যায়নি। ব্যাংকে প্রচুর টাকা। তিনি চেক কেটে টাকা তুলতে পারেন না, কারণ সিগনেচার মিলে না। পল্টু স্যার যে সিগনেচারে অ্যাকাউন্ট খুলেছেন সেটা ভুলে গেছেন। বাড়ি ভাড়ার নগদ টাকা যা আসে তাতেই সংসার চলে। বাসায় বড় একটা লকার আছে। লকারের কমিউনিকেশন নাম্বার স্যার ভুলে গেছেন বলে লকার খোলা যাচ্ছে না। স্যার প্রতি শুক্রবারে 8 ঘন্টা সময় বিভিন্ন নাম্বারে চেষ্টা করেন, তাতে লাভ হচ্ছে না। কক্কক ধর্ম: বিষয়টা যথেষ্ট জটিল। কিছু কিছু বই পড়ার সময় তিনি কক্কক জাতীয় শব্দ করেন। পছন্দের বই হলে এ ধরনের শব্দ করেন, নাকি অপছন্দের বই হলে করেন তা এখনো বুঝতে পারা যাচ্ছে না। কক্কক শব্দটার সঙ্গে মুরগির ডাকের সাদৃশ্য আছে। গৃহভৃত্য বিষয়ে আমার বাবার কিছু উপদেশবাণী ছিল। উপদেশবাণীর সার অংশ হচ্ছে: মহাপুরুষদের কিছুকাল গৃহভৃত্য হিসেবে থাকতে হবে। তিনি ডায়েরিতে কি লিখে গেছেন হুবহু তুলে দিচ্ছি। এই অংশটি তিনি মৃত্যুর আগে হাসপাতালে শুয়ে শুয়ে লিখেছেন। হাতের লেখা জড়ানো এবং অস্পষ্ট। মানুষের মানসিক অবস্থার ছাপ পড়ে হাতের লেখায়। আমার ধারণা তখন তার মানসিক অবস্থাও ছিল এলোমেলো। লেখার শিরোনাম হিজ মাস্টার্স ভয়েস। তিনি সব লেখায় সাধু ভাষায় লেখেন। এই প্রথম সাধু ভাষা বাদ দিয়ে চলিত ভাষা ব্যবহার করেছেন। হিজ মাস্টার্স ভয়েস। হিমু, তুমি নিশ্চয়ই রেকর্ড কোম্পানি হিজ মাস্টার্স ভয়েসের রেকর্ড দেখেছ। তাদের মনোগ্রামে একটি কুকুরের ছবি আছে। কুকুরটা থাবা গেড়ে তার মনিবের দিকে তাকিয়ে আছে। তার চোখে প্রভুর প্রতি আনুগত্য ঝরে ঝরে পড়ছে। সব মহাপুরুষদের কিছুদিন কুকুর জীবনযাপন করা বাধ্যতামূলক। সে একজন প্রভুর অধীনে থাকবে। প্রভুর কথাই হবে তার কথা। প্রভুর আদেশ পালনেই তার জীবনের সার্থকতা। প্রভুর ভাবনাই হবে তার ভাবনা। প্রভু মিথ্যা বললে সেই মিথ্যাই
সে সত্য বলে ধরে নিবে। কুকুর ট্রেনিংয়ে উপকার যা যা হবে তা নিম্নরূপ। ক, জীবনে বিনয় আসবে। বিনয় নামক এই মহৎ গুণটি আয়ত্ত করা প্রায় অসম্ভব। আমি অতি বিনয়ী মানুষকেও দেখেছি অহংকারের গুদাম, সেই গুদাম তালাবদ্ধ থাকে বলে কেউ তার অহংকার প্রত্যক্ষ করতে পারে না। খ, আনুগত্য কি তা শেখা যাবে। প্রতিটি মানুষ শুধু নিজের প্রতিই অনুগত, অন্যের প্রতি নয়। নিজের প্রতি আনুগত্য যে সর্বজনে ছড়িয়ে দিতে পারবে সেই মহামানব। গ, মানুষকে সেবা করার প্রথম পাঠের শুরু। কুকুর ট্রেনিং কিংবা গৃহবৃত্ত ট্রেনিং তোমাকে সেবা নামক আরেকটি মহৎ গুণের স্পর্শে আনবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল না, তোমাকে সত্যি সেবা শিখতে হবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল অসুস্থ মানুষের সেবা করতেন, তার এমনিতেই সেবার দাবিদার। তোমাকে সুস্থ মানুষকে সেবা করতে হবে। আমি নিজে এখন অসুস্থ, সময় ঘনিয়ে আসছে এরূপ মনে হয়। তোমাকে পূর্ণাঙ্গ ট্রেনিং দিয়ে যেতে পারবো বলে মনে হচ্ছে না। যেসব শিক্ষা দিয়ে যেতে পারবো না, আমার আদেশ সেসব শিক্ষা নিজে নিজে গ্রহণ করবে। এখন অন্য বিষয়ে কিছু কথা বলি। গত পরশু দুপুরে আমি তোমার মাকে স্বপ্নে দেখেছি। স্বপ্ন মোটেই গুরুত্বপূর্ণ কিছু না। মানুষ যখন নিদ্রা যায় তখন মস্তিষ্ক তার স্মৃতিগুলো নাড়াচাড়া করে, যাচাই বাছাই করে, কিছু পুনর্বিন্যাস করে, তারপর স্মৃতির ফাইলে যত্ন করে রেখে দেয়। এই কাজটা সে করে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন। মস্তিষ্কের এই কাজকর্মই আমাদের কাছে ধরা দেয় স্বপ্ন হিসেবে। ফ্রয়েড সাহেব বলেছেন, সব স্বপ্নের মূলে আছে যৌনতা। এই ধারণা যে কতটা ভুল তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যাই হোক, এখন স্বপ্নের কথা বলি। আমি তোমার কিশোরী মাকে স্বপ্নে দেখলাম। এটা কিভাবে সম্ভব হলো জানি না, কারণ তাকে আমি কেশরী অবস্থায় কখনোই দেখি নাই। যখন তাকে বিবাহ করি তখন তার বয়স 22। সে একজন তরুণী। আমি দেখলাম সে তার গ্রামের বাড়িতে কুয়ার পাড়ে বসে আছে। তার সামনে এক বালতি পানি, সে চোখে মুখে পানি দিচ্ছে। তোমার মা অতি রূপবতীদের একজন। এই তথ্য মনে হয় তুমি জানো না, কারণ তার মৃত্যুর পর আমি তার সমস্ত ফটোগ্রাফ নষ্ট করে দিয়েছি। তার স্মৃতিজড়িত সবকিছুই ফেলে দেওয়া হয়েছে, কারণ স্মৃতি মানুষকে পেছনে টেনে ধরে। মহাপুরুষদের পিছুটান থেকে মুক্ত থাকতে হয়। স্বপ্নের প্রসঙ্গে ফিরে যাই। তোমার মা চোখে মুখে পানি দিয়ে উঠে দাঁড়ানো মাত্র আমি সেখানে উপস্থিত হলাম। তোমার মা অত্যন্ত আনন্দিত গলায় বলল, তুমি একা এসেছ? আমার ছেলে কই? আমি বললাম, তাকে ঢাকা শহরে রেখে এসেছি। সে করুণ গলায় বলল, আহারে, কতদিন তাকে দেখি না। সে নাকি হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় হাঁটে। এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। তুমি তাকে সুন্দর একটা শার্ট কিনে দিও, একটা প্যান্টও কিনে দিও, একজোড়া জুতাও কিনে দিও। আচ্ছা, দিব। তোমার মা তখন কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলল, ওর কি কোনো মেয়ের সঙ্গে ভাব হয়েছে? কোনো মেয়ে কি ভালোবেসে তার হাত ধরেছে? আমি বললাম, না, সে মহাপুরুষ হওয়ার সাধনা করছে, তার জন্যে নারী সঙ্গ নিষিদ্ধ। তোমার মা চোখের পানি মুছে রাগী রাগী গলায় বলল, সে মহাপুরুষ হওয়ার সাধনা করছে না কচু করছে? তাকে তুমি আমার কাছে নিয়ে আসো, আমি থাবড়ায় তার মহাপুরুষগুলি ছুটিয়ে দিব। স্বপ্নের এই জায়গায় আমার ঘুম ভেঙে গেল। স্বপ্ন যে এক ধরনের ভ্রান্তি তা আমি জানি। তারপরেও স্বপ্ন দর্শনের পরপর আমার মধ্যে কিছু আচ্ছন্ন ভাব দেখা দিল। আমার চক্ষু সজল হলো। মনে মনে বললাম, মাতা যস্য গৃহে নাস্তি অরণ্য তেন গন্তব্য, যথারণ্য তথা গৃহস। বাবা হিমু, তোমাকে একটা বিশেষ কথা বলি। তোমার মায়ের একটি 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি ছবি এবং তার লেখা ডায়েরির আকারে একটা খাতা আমি গোপনে রেখে দিয়েছি, একটা খামে সিলগালা করে রাখা। যে তুষকে আমি ঘুমাই সেই তুষকের ভেতরে সেলাই করে রাখা আছে। তুমি খামটি সংগ্রহ করবে। যেদিন কোনো কারণে তোমার হৃদয় সত্যিকার অর্থেই আনন্দে পূর্ণ হবে, সেদিন খামটা খুলবে। তবে একবার খাম খুলে ফেলার পর ছবি,
খাতা এবং খাম আগুনে পুড়িয়ে ফেলতে হবে। যেহেতু একবার দেখবার পর সব পুড়িয়ে ফেলতে হবে, সেই কারণেই তুমি কোনোদিন খামটা খুলতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। হা হা হা। একে কি বলে জানো? একে বলে থেকেও নাই। বাবার উপদেশ মেনে ১ মাস গৃহভৃত্যের কাজ করে আজ বেতন পেয়েছি। পল্টু স্যার সারাদিনের ছুটি দিয়েছেন। আজটা ডায়ালাইসিসের দিন। সারাদিন কাটাবেন হাসপাতালে, রাতে ফিরবেন, আবার নাও ফিরতে পারেন। শরীর বেশি খারাপ লাগলে হাসপাতালেই থেকে যাবেন। তার অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। ডাক্তাররা কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো বিকল্প নেই, এই তথ্য জানিয়ে দিয়েছেন। পল্টু স্যার বলেছেন, অন্যের কিডনি শরীরে নিয়ে বাঁচার তিনি কোনোই কারণ দেখছেন না। তার মতে ঘুম যেমন ভয়াবহ কিছু না, মৃত্যুও না, বরং ঘুমের চেয়ে ভালো। ঘুম একসময় ভাঙে, বাস্তবের পৃথিবীতে ফিরে আসতে হয়। গরম, ঘাম, পেটে ব্যথা, ক্ষুধা, বাথরুম নামক অসুবিধায় বাস করতে হয়। মৃত্যুতে এই সমস্যা নেই। তার একটাই সমস্যা, মৃত্যুর পর বইগুলো সঙ্গে থাকবে না। অনেকদিন পর রাস্তায় হাঁটছি, গরমটা ভালো লাগছে, গায়ের ঘামের গন্ধও ভালো লাগছে। কঠিন রোদের আলাদা মজা আছে। এফডিসির কাছের রেল কোচিংয়ে দাঁড়িয়ে আছি, ট্রেন যাবে, সেই দৃশ্য দেখব। ছুটন্ত ট্রেনের সঙ্গে মনের একটা অংশও ছুটে যায়। সেই অনুভূতি অন্যরকম। ট্রেন কখন আসবে জানি না, অপেক্ষা করতে আমার কোনো অসুবিধা নেই। হাতে রাত ৮টা পর্যন্ত সময়। আমি আগ্রহ নিয়ে চারপাশ দেখছি। একটা রিকশায় মায়া করা চেহারার শ্যামলা মেয়ে বসে আছে। বৈশাখের দুর্দান্ত রোদেও মেয়েটা রিকশার হুট তোলেনি। রোদে ভাজা ভাজা হচ্ছে। মেয়েটাকে দেখেই মনে হচ্ছে সে কাঁদতে কাঁদতে এবং চোখের পানি মুছতে মুছতে আসছে। প্রকৃতি মানুষের জন্য আলাদা ব্যবস্থা করেছেন। দুঃখ পেলে মানুষ কাঁদবে, তার চোখে পানি আসবে, এবং আনন্দ পেলে সে হাসবে, তার দাঁত দেখা যাবে। এই ব্যবস্থা। প্রকৃতি এই কাজটা কেন করল? আমার ধারণা, প্রকৃতি এই ব্যবস্থা করেছে যেন মানুষ তার দুঃখ এবং আনন্দ লুকাতে না পারে, যেন অন্যরা টের পেয়ে যায়, দুঃখ এবং আনন্দ ভাগ করার জন্য এগিয়ে আসে। রেল ক্রসিং এর গেট পড়ে গেছে। মেয়েটা রিকশা থেকে নেমে গেছে। আমি তাকিয়ে আছি রিকশার দিকে। আমার হঠাৎ মনে হলো, রিকশা ভাড়া দেবার মতো টাকা মেয়েটার কাছে নেই। তার চেয়েও বড় কথা, মেয়েটা ভয়াবহ ক্ষুধার্ত। রাতে সে কিছু খায়নি। এত বেলা হয়েছে, এখনো কিছু খায়নি। মেয়েটা রিকশা থেকে নেমে পড়েছে। রিকশাওয়ালা কঠিন মুখ করে কি যেন বলছে। মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে হতাশ ভঙ্গিতে আশেপাশে তাকাচ্ছে। আমি এগিয়ে গেলাম। রিকশাওয়ালাকে বললাম, ভাড়া কত হয়েছে? রিকশাওয়ালা বলল, ১০০ টাকা। আমি বললাম, ঢাকা শহরে রিকশা ভাড়া ১০০ টাকা এই প্রথম শুনলাম। রিকশাওয়ালা বলল, স্যার, আমি ইনারে নিয়া সকাল থেকে ঘুরতাছি। এর বাড়িতে যায়, তার বাড়িতে যায়, কানতে কানতে ফিরে আসে। যাত্রাবাড়ি গেলাম, মগবাজার গেলাম, রামপুরা গেলাম। এখন আপনি বিবেচনা করেন, ১০০ টাকা কমই চাইছি। আমি বললাম, আমারও তাই ধারণা। এই নাও রিকশা ভাড়া ১০০ টাকা, আর এই নাও ২০ টাকা, বরফ দেওয়া লাচ্ছি খাও, গরমে আরাম হবে। রিকশাওয়ালা এই প্রথম ভালোভাবে আমার দিকে তাকালো এবং জিহ্বায় কামড় দিয়ে বলল, হিমু ভাই, মাফ দেন, আপনারা চিনতে পারি নাই। সে নিচু হয়ে কদমবুচি করল। মেয়েটা হতভম্ব। আশেপাশের লোকজনও কৌতূহলী তাকাচ্ছে। ট্রেন এসে গেছে। আমি তাকিয়ে আছি ট্রেনের দিকে। বৃষ্টি দেখলেই যেমন ছোটবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর মনে পড়ে, ট্রেন দেখলেই ট্রেনের ছড়া মনে পড়ে। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম, স্টেশনের মিষ্টিকুল, শখের বাগান, গোলাপ ফুল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর মধ্য দুপুর। আজ প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।